এটা 24th লেকচার কান্টের উপরে, ক্রিটিক অফ পিওর রিজনের উপরে। এখন আগের দিন আমরা ক্যাটেগরিজ গুলো নিয়ে আরো আলোচনা করছিলাম যে ক্যাটেগরিজ গুলো কিভাবে রিলেটেড এবং কেন কান্ট তাকে দুটো 4 রকম প্রকার ছিল, সেই 4টে প্রকারকে আবার দুটো প্রকারে ভাগ করেছেন, একটা ম্যাথমেটিক্যাল, একটা ডায়নামিক্যাল, এরকম ভাগে ভাগ করেছেন। এবং কেন ভাগ করেছেন সেটা আমরা বুঝতে চেষ্টা করছিলাম। কান্টের মেইন কনসার্ন গুলো কি সেটা বুঝতে হবে। কান্টের মেইন কনসার্ন হচ্ছে একটুখানি হিস্ট্রি বলি। কান্টের মেইন কনসার্ন হচ্ছে ফিলসফি অফ সায়েন্স। সায়েন্সের মধ্যে কান্ট ম্যাথমেটিক্স, জিওমেট্রি এগুলোকেও রাখছেন। কাজে আমরা সায়েন্স বলতে এখন যেটাকে বুঝি, কান্ট সেটাকে বুঝছেন না। এখন অনেক সময় ওই সেন্সে বুঝি, যেমন আগে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে বিএ এমএ ডিগ্রি দেওয়া হতো, এখন বিএসসি এমএসসি ডিগ্রি দেওয়া হয়। দুপক্ষেই যুক্তি আছে কেন দেওয়া হতো এবং কেন দেওয়া হয়, এখন কেন দেওয়া হয় সেটা দুপক্ষেই যুক্তি আছে, সেই যুক্তির ভেতর যাচ্ছি না। কান্ট কিন্তু দুটোকেই ধরেছেন এবং কান্টের আগে একটা ফাউন্ডেশনাল মুভমেন্ট হয় যেটাকে শুরু করেন ডেকার্ট। বিজ্ঞানের ফাউন্ডেশন কি হবে, বিজ্ঞানের আবার ফাউন্ডেশন কি? হ্যাঁ দরকার। বিজ্ঞান কতগুলো স্ক্যাটার্ড প্যাচেস অফ থিওরিজ নয়, এটা একটা হোল, একটা এন্টারপ্রাইজ যেটা একটা হোল পিকচার দিতে চায়। পরস্পরের সঙ্গে প্রত্যেকটা থিওরির সঙ্গে সংযোগ আছে, এটা একটা অ্যাপ্রোচ। বিজ্ঞান একটা অ্যাপ্রোচ, এই থিওরির সঙ্গে ওই থিওরির কোনো সম্পর্ক নেই, এটা দেখাতে আমরা চাইছি না। এখন এটাকে আমরা দেখাতে চাইছি না। ডেকার্ট এসে একটা কাজ করলেন, সেই কাজটা হলো যে সায়েন্সের একটা ফাউন্ডেশন দিতে চাইলেন। উনি ফাউন্ডেশন কথাটা ইউজ করেছেন ওর বইতে। কেন ফাউন্ডেশন দিতে হবে? দিতে হবে এই কারণে, একটা প্রবল প্রতিপক্ষ রয়েছে সায়েন্সের, যেটা ধর্মীয় সংস্থা। তার একটা ডক্ট্রিন আছে। ধর্মীয় সংস্থা বলতে চেষ্টা করছে যে জগৎটা সাকিন, মুভ করে না। জগৎটা বলতে পৃথিবীটা মুভ করে না, সাকিন। সূর্য ইত্যাদি গুলো মুভ করে। কিন্তু কোপার্নিকাস এসে উল্টো কথা বলছেন। তাহলে সেখানে একটা ফাউন্ডেশন দেওয়া দরকার, এমন ফাউন্ডেশন যে ফাউন্ডেশনটা হবে ইনডুবিটেবল, এমন ভিত যে ভিত হবে, ভিত নিয়ে সংশয় করাই যাবে না। তাই ডেকার্ট ইনডুবিটেবল ফাউন্ডেশন খুঁজলেন সায়েন্সের।
এবং খুঁজে বের করলেন কোজিটো। কোজিটো থেকে বলছেন যে পুরো সায়েন্সকে ডিডাকশনের মাধ্যমে পাওয়া যেতে পারে। ডিডাকশন নিয়ে কেউ প্রশ্ন করে না। ইন্ডাকশন নিয়ে অনেক রকম প্রশ্ন হয়, ডিডাকশন নিয়ে কোনো রকম প্রশ্ন হয় না। এর ভেতর আরো একটা জিনিসের খুব গুরুত্ব বেড়ে গেল। সেটা হলো যে দ্য ডিফারেন্স বিটুইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি। আমাদের এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড আমাদের যে ছবিটা দেখায় সেটা অ্যাপিয়ারেন্স, তার বাইরেও একটা রিয়েলিটি আছে এবং সেইটাই আসল রিয়েলিটি। কিন্তু আমাদের জগতের সাথে যোগাযোগ করবার তো পাঁচটাই রাস্তা, পঞ্চ ইন্দ্রিয়, সেটাই অ্যাপিয়ারেন্স দেয়। তার বাইরে যাব কি করে? ডেকার্ট একটা কজাল কানেকশনের কথা বললেন, কজালিটির মাধ্যমে যাব। কজালিটি খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু মজার ব্যাপার হলো কজালিটি এক্সপিরিয়েন্সে ধরা পড়ে না। সেটা খুব স্পষ্ট করে হিউম আমাদের পরবর্তীকালে দেখিয়েছেন। তাহলে এই জগৎ থেকে ওই জগতে যাব কি করে? এই ফেনোমেনা বা অ্যাপিয়ারেন্সের জগৎ থেকে নোমেনা জগতে যাব কি করে? র্যাশনালিস্টরা একটা অদ্ভুত পন্থা বের করলেন। বললেন আমাদের একটা ইনটুইশন হয়, কেন হয়, কিভাবে হয়, কখন হয়, তার কোনো ব্যাখ্যা নেই। একটা র্যাশনাল ইনটুইশন হয়। এই ইনটুইশনটা কিন্তু ডেকার্তের ইনটুইশন, কান্টের ইনটুইশন থেকে একদম আলাদা। কান্টের ইনটুইশনটা হচ্ছে ইমিডিয়েট অ্যাপ্রিহেনশন, সেটা সেন্সিবিলিটি দিয়ে হয়। আর এই ইনটুইশনটা সেন্সিবিলিটি দিয়ে হয় না, এটা রিজন দিয়ে হয়। আমরা রিজন দিয়ে কজালিটিকে ধরে ফেলতে পারি। লকও এম্পিরিসিস্ট হয়েও এই মতটাই মানলেন। তাহলে এই দুই জগতের মধ্যে, নোমেনা আর ফেনোমেনার মধ্যে, যেটা নিয়ে আমরা পরে আরেকটু আলোচনা করব, কান্ট করেছেন, একটা রাস্তা তৈরি হলো, একটা ব্রিজ তৈরি হলো। আমরা এই কজালিটি দিয়ে, বস্তুগুলো আছে, তাদের ধর্মগুলো আছে এবং তাদের সঙ্গে আমাদের একটা কজাল কানেকশন আছে। তাহলে ওই বস্তুগুলো ওই জগতে আছে, রিয়েল থিং গুলো ওই জগতে আছে, নোমেনাল ওয়ার্ল্ডে, এবং তাতে তার প্রপার্টি গুলো নোমেনাল ওয়ার্ল্ডে রয়েছে এবং আমাদের কজাল কানেকশন আছে। সেই কজাল কানেকশন দিয়ে আমরা সেগুলোকে জানতে পারি, কিন্তু সবসময় ঠিক ঠিক জানতে পারি না। আমাদের ইন্দ্রিয়ের ক্ষমতা, পারস্পরিক অবস্থা, মানে আলোক আছে কিনা, যথেষ্ট পর্যাপ্ত আলোক আছে কিনা ইত্যাদি ওপর নির্ভর করে। এই জার্নিটা
ফ্রম নোমিনাল ওয়ার্ল্ড টু ফেনোমেনাল ওয়ার্ল্ড, এটা কিন্তু বার্কলি আর হিউমে এসে খুব ভাবে ধাক্কা খেলো। তারা মানতে চাইলেন না, তারা স্টঞ্চ এম্পিরিসিস্ট, এবং তারা বললেন যে দেখো আমাদের এভিডেন্সটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে আমাদের 5টা ইন্দ্রিয়ের মধ্যে, এর বাইরে আমরা কিছু পাবো না, এবং ওই রকম র্যাশনালিস্ট ইনটিউশন আমাদের হয় না। র্যাশনালিস্ট ইনটিউশন বলে তো যে কোনো কিছু চালিয়ে দেওয়া যায়, আমার ইনটিউশন হচ্ছে বলে আমি যা খুশি চালিয়ে দিতে পারি না। বার্কলি তাই বার্কলি মেইনলি ফোকাস করলেন অবজেক্টস এর ওপরে, এবং বললেন অবজেক্টস গুলো হচ্ছে আর কিছুই নয় যে টোটালিটি অফ সেন্স এক্সপিরিয়েন্সেস, আইডিয়াস। কাজে সাবস্টেন্স পর্যন্ত যেতে দিলেন না। সাবস্টেন্সকে তো দেখা যায় না, সাবস্টেন্সটা তো ওর অন্য ওয়ার্ল্ডের জিনিস, নোমিনাল ওয়ার্ল্ডের জিনিস, সাবস্টেন্সকে দেখা যায় না, জানা যায় না। তো সাবস্টেন্সটা ওইটার টোটালিটি। হিউম এই মতটা মেনে নিলেন, আর এক ধাপ এগোলেন, এগিয়ে বললেন কজালিটিকেও জানা যাবে না। এই যে কজাল নেসেসিটি, এক্সপিরিয়েন্স, একটা খুব সুন্দর প্রিন্সিপাল দিয়ে দিলেন হিউম। দেখো ফিলসফি অফ সায়েন্স কি করে এগোচ্ছে ক্রমশ, যে এক্সপিরিয়েন্স আমায় নেসেসিটি দেয় না। এক্সপিরিয়েন্স আমায় দেয় সূর্য পূর্ব দিকে ওঠে, প্রতিদিন সূর্য ওঠে, এতদূর পর্যন্ত দেয়। কালকেও সূর্য উঠবেই, এই যে নেসেসিটিটা, এইটা এক্সপিরিয়েন্স দেয় না। হতেই পারে কালকে কোনো একটা বিশাল স্টারের সাথে সংঘর্ষ হলো, সূর্যটা শেষ হয়ে গেল, সূর্য আর উঠলো না, আরো অনেক পসিবিলিটি থাকতে পারে। কাজেই উনি এই নেসেসিটির জায়গাটাকে চেপে ধরলেন, ধরে বললেন আমাদের যেটা হয় এক্সপিরিয়েন্স হয়, এবং এক্সপিরিয়েন্স গুলোর মধ্যে একটা সিকোয়েন্স আছে। অনেক সময় দেখি এক্সপিরিয়েন্সের মধ্যে একটা সিকোয়েন্স আছে। বীজ পুতলাম, অঙ্কুর হলো। অঙ্কুর যে হবেই এমন কোনো নেসেসিটি নেই। এই অঙ্কুর হওয়াটা, এটা আমাদের একটা এক্সপেকটেশন। বীজ পুঁতেছি, এবার ধানের বীজ লাগিয়েছি, ধানের চারা বেরোবে, এটা আমাদের এক্সপেকটেশন, নাও বেরোতে পারে। এবং এটাকে উনি সাইকোলজিক্যালি ব্যাখ্যা করলেন, এক্সপেকটেশন, এবং বললেন কাস্টম। আমরা ওটা একসাথে হয়ে হয়ে অভ্যস্ত। কমলবাবু যখনই অফিসে আসেন ছাতা নিয়ে আসেন, কাজে আমার একটা এক্সপেকটেশন জন্মে যায় যে ছাতা দেখলেই কমলবাবু, বা কমলবাবুকে দেখলেই ছাতা। কিন্তু এমন হতেই পারে যে কোনো একদিন কমলবাবু ছাতা নিয়ে এলেন না, এর মধ্যে কোনো নেসেসিটি নেই, আমার এক্সপেকটেশন আছে। কমলবাবুর ছাতা ভেঙে গেছে, উনি ছাতা নিয়ে এলেন না। কাজে এক্সপেকটেশন দিয়ে ব্যাখ্যা করলেন। কান্ট অন দা আদার হ্যান্ড একটা ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি করলেন, করে বললেন
এবং নোমেনা ফেনোমেনার ডিস্টিংশনটা খুব স্পষ্ট করে রাখলেন, রেখেও বললেন খুব কায়দা করে যে আমরা নেসেসিটিকে, সাবস্টেন্সকে এই জগতেই পাই, মানে এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডেই পাই। তার কায়দাটা কি? কায়দাটা হচ্ছে যে তিনি এগুলোকে মনের ভেতর স্থাপন করলেন, সোলের ভেতর স্থাপন করলেন। এবং আমাদের এক্সপিরিয়েন্স হতে গেলে এগুলো লাগবেই। কাজে ওয়ার্ল্ডটাকে আমরা ওইভাবেই দেখবো। আমাদের নুমেনাল ওয়ার্ল্ডে যেতে হবে না, ফেনোমেনাল ওয়ার্ল্ডটাকেই ওইভাবে দেখবো, সাবস্টেন্স দিয়ে দেখবো, কজাল নেসেসিটি দিয়ে দেখবো। এটা অনেকটা অদ্বৈত বেদান্তি বা বৌদ্ধদের মতন আর্গুমেন্টের একটা প্যারালাল টানা যায়। যে তোমার যে কোনো জ্ঞান হোক, তার সঙ্গে চেতনা থাকবে। তুমি যা কিছু জানো তার সঙ্গে চেতনা থাকবে, চেতনা ছাড়া তো হয় না। তাহলে ওটা নেসেসারি, ওটাই রিয়েল। কান্ট এত দূর যাবেন না, বাকি সব আনরিয়েল এরকম কথা বলবেন না, কিন্তু বলবেন এই জিনিসগুলো যেগুলো মাইন্ড অ্যাপ্লাই করে তার মধ্যে নেসেসিটি থাকবে, কারণ মাইন্ড যেহেতু অ্যাপ্লাই করছে এবং মাইন্ডের স্ট্রাকচারটা একই, যদি মাইন্ডের স্ট্রাকচারটা পাল্টে দেওয়া যায় তাহলে এগুলো পাল্টে যাবে, না হলে এগুলো থাকবে। তাহলে তিনি আরেক রকম জাজমেন্টের কথা বলছিলেন, সিনথেটিক আপ্রায়োরাই। সিনথেটিকও হবে, আপ্রায়োরাই হবে, এবং সেই জাজমেন্টটা এই ওয়ার্ল্ড সম্পর্কে হবে। ন্যাশনালিস্টরাও এরকম কথা বলেছেন, সিনথেটিক আপ্রায়োরাই জাজমেন্ট হবে, এই ওয়ার্ল্ড সম্পর্কেই হবে, কিন্তু তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেননি। তারা শুধু বলেছেন রেশনাল ইনটুইশনে হবে। কজালিটির নেসেসিটিকে আমি জানতে পারবো, এই ওয়ার্ল্ডেই জানতে পারবো, কিন্তু রেশনাল ইনটুইশনে হবে। সেটা কিরকম জিনিস সেটা তারা ব্যাখ্যা করতে পারেনি। কান্ট এখানে এসে সেটার একটা ব্যাখ্যা দিলেন, যেটা কেন হবে, এটা মনের স্ট্রাকচারটাই ওরকম, তাই হবে। এবং মনের ভেতর কিছু রুলস আছে, সেই রুলস অনুসারে হবে। এটা নিউটনিয়ান ফিজিক্সকে খুব করে সাপোর্ট করে। এবং কান্ট নিউটনের স্পেস টাইমকে পুরোপুরি অ্যাকসেপ্ট না করলেও মোটামুটি অ্যাকসেপ্ট করেন এই বলে যে স্পেস টাইম রিয়েল। কিভাবে রিয়েল? ওই এম্পিরিক্যালি রিয়েল, ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল। কারণ ট্রান্সেন্ডেন্টালি স্পেস টাইমের আমার কোনো এক্সপিরিয়েন্স হয় না, আমার কোনো ইনটুইশন হয় না। স্পেস টাইম রিয়েল। স্পেস টাইম যদি রিয়েল হয়, স্পেস টাইমের প্রপার্টি গুলোও রিয়েল। কান্ট শুধু এখানে থেমে থাকছেন না, বলছেন স্পেস টাইম আপ্রায়োরাই, কাজেই স্পেস টাইমের প্রপার্টি গুলোও আপ্রায়োরাই। যেমন ধরা যাক স্পেস, স্পেসের প্রপার্টি হচ্ছে জিওমেট্রিক্যাল প্রপার্টি, সেগুলো আপ্রায়োরাই। এগুলো পরে প্রচন্ড ভাবে চ্যালেঞ্জড হয়েছে। কান্ট
জিওমেট্রি বলতে ইউক্লিডিয়ান জিওমেট্রি বুঝছেন, কিন্তু কারেন্টের পরে কনকেভ জিওমেট্রি এবং কনভেক্স জিওমেট্রি আবিষ্কার হয়েছে, এবং কারেন্ট ধরে নিচ্ছেন লাইট শর্টেস্ট ডিস্টেন্স ট্রাভেল করে স্ট্রেট পথে, যেটা নিউটনের ক্লেম। যেটা পরে আইনস্টাইন ভুল প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। এখন কনকেভ জিওমেট্রিটা কি জিনিস? দেখো, আমি একটা বাড়ি বানাচ্ছি, সেই বাড়িটা বানাচ্ছি যখন একটা ছোট্ট স্পেসের ওপর, ইউক্লিডিয়ান জিওমেট্রি খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু আমি যখন, কারণ আমি বাড়ি বানাচ্ছি যখন, তখন স্ট্রেট লাইনে ফিতে ধরে বাড়ির মাপ যোগ করছি। কিন্তু তুমি যদি নর্থ পোল থেকে সাউথ পোল আর সাউথ পোল থেকে জাপান পর্যন্ত একটা ট্রায়াঙ্গেল আঁকো, এই ট্রায়াঙ্গেলটার 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে না, 180 ডিগ্রি বা তার বেশি হবে, কারণ স্পেসটা ওরকম ফ্ল্যাট নয়। ইউক্লিডিয়ান জিওমেট্রিতে ধরে নেওয়া হয়েছে স্পেসটা ফ্ল্যাট, লাইটটা স্ট্রেট লাইনে ট্রাভেল করে, কিন্তু এখানে সেটা তুমি পাবে না। তুমি কি লাইটকে ট্রাভেল করাতে গেলেও তুমি স্ট্রেট লাইনে ট্রাভেল করাতে পারবে না। ঠিক একটা বল ধরে নাও, একটা বল তুমি হাতে নিয়ে এক পাশে একটা লাইট জ্বালালে লাইটটা ওপারে স্ট্রেট লাইনে যাবে না, তোমাকে লাইটটা বলের ওরকম উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। বিষয়টা অনেকটা সেরকম। এবং অনেকেই বলতে শুরু করলেন, হ্যাঁ, আমাদের ভিজুয়াল স্পেসটা ইউক্লিডিয়ান হতে পারে, কিন্তু যেটা ম্যাক্রো স্পেস, যেটা আউটার স্পেস, সেটা ইউক্লিডিয়ান স্পেসের মতো নয়। সেটা স্ট্রেট লাইনটা শর্টেস্ট ডিস্টেন্স নয়। এটা আমরা এখন খুব বুঝতে পারি যে কোনো একটা স্যাটেলাইট ছাড়া হলো, স্যাটেলাইট থেকে, ধরা যাক পৃথিবী থেকে চাঁদের একটা দূরত্ব আছে এক্স, ডাইরেক্ট এক্স দূরত্বে যায় না স্যাটেলাইটটা, স্যাটেলাইটটাকে প্রথমে চাঁদের অরবিটে ঠেলে দেওয়া হয়, ফার্স্ট অরবিটে, আউটার অরবিটে, সেটা ঘুরতে থাকে। যখন সেকেন্ড অরবিটের কাছে আসে তখন আবার তার ইঞ্জিন চালিয়ে দেওয়া হয়, ঠেলে দেওয়া হয় সেকেন্ড অরবিটে, আবার ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়, সে ঘুরতে থাকে। এইভাবে ঘুরতে ঘুরতে চাঁদে পৌঁছাতে হয়। ওটাই শর্টেস্ট ডিস্টেন্স। কাজেই এখানে দুটো কথা, একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি, এই যে ডিস্টিংশনটা, এটা কতদূর রাখা যাবে। সেকেন্ড, অ্যাপিয়ারেন্স মানে যেটা এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড, সেই এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডেরও
সেই এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডটাকেও আমি কতদূর এক্সটেন্ড করতে পারবো। এক্সপিরিয়েন্স বলতে কান্ট শুধু এইটুকু বোঝাচ্ছেন না যেটা আমি চোখ কান দিয়ে দেখছি শুনছি, যেটা আমি চোখ কান দিয়ে দেখতে শুনতে পারি সেটাও এক্সপিরিয়েন্স। যেমন ধরে যাক, সেটাও এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বস্তু। আমি দেখতে পাচ্ছি একটা বাড়ি থেকে ধোঁয়া উঠছে, ফায়ার ব্রিগেড জল দিচ্ছে, তো আমি এখান থেকে এটা অনুমান করতে পারি খুব সহজেই ওখানে আগুন লেগেছে বা আগুন লেগেছিল। আমি আগুন দেখতে পাচ্ছি না, আমার আগুনের এক্সপিরিয়েন্স হচ্ছে না, কিন্তু এটাও এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বিষয়, কারণ আমি ওখানে থাকলে ওটা এক্সপিরিয়েন্স করতে পারতাম। কিন্তু নোমেনাল ওয়ার্ল্ডে সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স হয় না, এরকম এক্সপিরিয়েন্স হয় না, পসিবলই নয়, এক্সপিরিয়েন্সটা পসিবলই নয়। এই জন্য পরবর্তী ফিলোসফাররা, আমি আবার কান্টে ফিরে আসছি, পরবর্তী ফিলোসফাররা অনেকেই এক্সপিরিয়েন্স বা এম্পেরিক্যাল আর মেটাফিজিক্যাল এই দুটোর মধ্যে পার্থক্য করলেন। এবং লজিক্যাল পজিটিভিস্টদের দিকে যদি তাকাই, আমার গলাটা আজ খুব ডিস্টার্ব করছে, লজিক্যাল পজিটিভিস্টদের দিকে যদি তাকাই, তাহলে তারা পুরোপুরি এম্পেরিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে থাকতে চাইবেন এবং মেটাফিজিক্সকে সম্পূর্ণ ডিনাই করবেন। এর সূত্রটা পাওয়া যায় হিউমের মধ্যে। এতটা বলে এই জায়গাগুলো আমরা পরে কান্টের ক্রিটিক হিসাবে বলবো, এতটা বলার পরে আমরা আবার কান্টে ফিরে আসছি। আমাদের এই সিনথেসিসটা, এবার সিনথেসিস শিখতে হবে। নানা রকম কথা কান্ট বললেন, ইনটুইশন হয়, আমাদের সেন্সেশন হয়, তারপরে ইনটুইশন হয়, তাতে স্পেস টাইম জোড়ে, তারপরে আমাদের কনসেপ্ট গুলো এসে জুড়ে যায়, এই সমস্ত কথা কান্ট বললেন, দিয়ে অবজেক্ট ফরমেশন হয়। তাতেও জ্ঞান কমপ্লিট হয় না। তাহলে জ্ঞানটা কিভাবে হয়? এগুলো এলিমেন্টস অফ নলেজ। কান্ট সবগুলোকে রিপ্রেজেন্টেশন বলেছেন। একটু বইটা খুলি। On the a priori grounds for the possibility of experience, এখান থেকে শুরু হচ্ছে। ফার্স্ট সেকশন হচ্ছে যে on the synthesis of apprehension in intuition. ইনটুইশনে কি হয়? অ্যাপ্রিহেনশন হয়, আমার কাছে কিছু জিনিস আসে, সেগুলো আমি ধরি। ইনটুইশন এই কাজটা করে।
অন দ্য সিনথেসিস, এখানে সিনথেসিস কথাটা কান্ট ইউজ করছেন। On the synthesis of apprehension in intuition. ইনটুইশনে যে জিনিসগুলো আসে সেগুলো দেখো এক হয়ে আসে। আমি যে সেন্টেন্সটা বলছি তোমরা শুনছো, সেই সেন্টেন্সটার প্রত্যেকটা বর্ণ আলাদা আলাদা করে শুনছো। এখন এই বর্ণগুলো যদি আলাদা আলাদা করে শুনতে, তাহলে তোমার কোনোদিনই সেন্টেন্সের জ্ঞান হতো না। ওই নৈয়ায়িক যাকে বলেন আনুপূর্বী, শুধু আনুপূর্বী দিয়ে তোমার কোনোদিন জ্ঞান হবে না। পূর্বে পূর্বে পরে তুমি কতগুলো বর্ণ শুনে যাচ্ছ। এখন কিছু কিছু বর্ণকে বা শব্দকে ইনটুইশন একসাথে বেঁধে ফেলে, মানে দিতে পারে না, বেঁধে ফেলে। তার কিছু নিয়ম আছে। যেমন ধরো, আমি প্রত্যেকটা সেন্টেন্সের পরে একটা পজ দিচ্ছি। ইনটুইশন কিন্তু পজটাকে ধরে নিচ্ছে, নিয়ে ওটাকে কেটে আলাদা করে ওটাকে একটা করে ফেলছে। আবার পরের সেন্টেন্সটা যখন বলছি, তখন ওই পজটাকে, ওই ফুল স্টপটাকে ধরে নিয়ে আলাদা করে ফেলছে। তাহলে ওখানে একটা সিনথেসিস হচ্ছে, সিনথেসিস অফ অ্যাপ্রিহেনশন ইন ইনটুইশন। নাম্বার 2। আচ্ছা, এখানে কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলো। সিনথেসিস হওয়া মানে নলেজ হওয়া নয়। কারোর যদি প্রশ্ন থাকে বলো, তাহলে আমি 2 নম্বরে যাই। বলছি সিনথেসিস হওয়া মানেই নলেজ নয়, এটা একটু ব্যাখ্যা করুন। সিনথেসিস হলেই তো নলেজ হয় না। স্যার, যে কোনো জাজমেন্টটা তো সিনথেসিস। যে কোনো জাজমেন্ট, যখন জাজমেন্ট আমি বলছি যে গ্রাস ইজ গ্রিন, এটা তো একটা জাজমেন্ট, এবং একই সঙ্গে তো সিনথেসিসও আছে। হ্যাঁ তাহলে নলেজ হবে না কেন? হ্যাঁ, ভালো প্রশ্ন। দেখো, মানুষ হলেই সে একটা প্রাণী হবে। হ্যাঁ, কিন্তু প্রাণী হলেই মানুষ হবে এমন নিয়ম নেই, তাই তো? হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে জাজমেন্ট হলেই সিনথেসিস হবে, সিনথেসিস হলেই জাজমেন্ট হবে এমন কোনো নিয়ম নেই। তো স্যার, জাজমেন্ট ব্যতিরেকে কি সিনথেসিসকে কি আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারি? না,
অ্যাপ্রিহেন্ড করতে পারি মানে কগনাইজ করতে পারি না, অ্যাপ্রিহেন্ড করতে পারি। আচ্ছা আচ্ছা। অ্যাপ্রিহেন্ড করতে পারি, জানতে পারি না, কগনাইজ করতে পারি না, জ্ঞানের হুম লেভেলে আসবে না। হুম। আর সিনথেসিসটা তো স্যার মানে আন্ডারস্ট্যান্ডিং ছাড়া বা ক্যাটাগরিজ ছাড়া তো পসিবল হবে না। না, সিনথেসিস আন্ডারস্ট্যান্ডিং ছাড়া পসিবল হয়, যে বলছেন যে সিনথেসিস ইন অ্যাপ্রিহেনশন, ইন ইনটুইশন, এখানে আন্ডারস্ট্যান্ডিং কোথায়? না, ইনটিউশন দিয়ে আসলো কিন্তু গাঁথবে কে? মানে ছোট ছোট ইনটিউশন গুলো আসছে ধরুন, কিন্তু ইনটিউশন গুলোকে একসঙ্গে মানে আমার কাছে প্রেজেন্ট করবে তো সেই আন্ডারস্ট্যান্ডিং। উইদাউট হেল্প অফ আন্ডারস্ট্যান্ডিং সেই গাথাটা কি সম্ভবপর হবে? হ্যাঁ হবে, যেমন ভাবে বললাম যে আমার সেন্টেন্স গুলো যখন শুনছো সেগুলো একটা করে সেন্টেন্স একসাথে হয়ে যাচ্ছে, হ্যাঁ, এইটা কি করে হচ্ছে? এটা তো আন্ডারস্ট্যান্ডিং করছে না, ওটা হয়ে মানে মানে এটা কান্টেরই জায়গার মানে কান্টের ভাবনার মধ্যে একটা দুর্বোধ্য মনে হচ্ছে আর কি। যে মানে যে সেন্টেন্সটা আপনি বললেন টেক্সট থেকে, সেইটা থেকে সেই জায়গাটাই যেন একটু কোন ঘটমটো আর কি। না, খটোমটো কিছু নয়। তোমাকে কিছু জিনিসকে তো তোমার সিনথেসিস একটা হচ্ছে, তুমি কিছু শুনছো, কিছু দেখছো, হুম। তার একটা সিনথেসিস হচ্ছে, যে আমি এখন এটা দেখছি, এটা শুনছি, এই বোধটা হবে না। না দেখ কোনো কিছু একটা দেখলাম সেটাকে মানে ওই ক্যাটাগরাইজ করতে পারলাম না। যতক্ষণ পর্যন্ত ক্যাটাগরাইজ না করতে পারছি ততক্ষণ পর্যন্ত কি আন্ডারস্ট্যান্ডিং এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে বলতে পারবো না, না। তাই তো? হ্যাঁ, মানে মানে এই পার্টিকুলার সেন্সে বলা যেতে পারে যে সিনথেসিসের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং নেই। হ্যাঁ, সিনথেসিসের ক্ষেত্রে, এই সিনথেসিসের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং নেই, হুম হুম আন্ডারস্ট্যান্ডিং এর কাজ নেই। হুম আমি স্যার টেবিল, ব্রাউন, টেবিলের উপর বই, পেন, এই যে ধরুন এবার টেবিল, আমি যখন টেবিলটাকে দেখছি টেবিলের ওপর একটা বই আছে, যখন এই বোধটা আমার হচ্ছে তখন কি আমার কোনোভাবেই কি আন্ডারস্ট্যান্ডিং সেখানে আসছে না? বা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং কি এই আমার এই সিনথেসিস বা এটা নলেজই বলবেন না, মানে আমি আমি যেটা বললাম সেটা হয়তো নলেজ, কিন্তু কান্ট কিভাবে ব্যাখ্যা করবেন যে ওইটা সিনথেসিস নলেজ নয়? কান্টের ব্যাখ্যাটা উল্টো দিক থেকে। মানে খুব তো হ্যাপাজার্ড ওয়েতে সবকিছু স্ক্যাটার্ড ওয়েতে রয়েছে, এবং সেই স্ক্যাটার্ড জিনিসগুলোকে যখন মাইন্ড রিসিভ করছে অ্যাজ আ হোল বা একটা 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 জাজমেন্টাল ফর্মে, কিন্তু যদি জাজমেন্টাল ফর্মে আমি যদি কোনো কিছুকে রিসিভ করি সেখানে আন্ডারস্ট্যান্ডিং নেই বা ক্যাটাগরিজ নেই, সেটা কি কান্টের পক্ষে বলা সম্ভবপর হবে? জাজমেন্টাল ফর্মে তো রিসিভ করে না ইনটুইশন। আচ্ছা, তাহলে কি স্যার যে যখন ইনটিউশন হচ্ছে তখন কি আমার একটা ওই ইনিশিয়াল অ্যাওয়ারনেস হচ্ছে, তার ক্যাটাগরাইজেশন হচ্ছে না, এইভাবে বুঝবো? হ্যাঁ, ইনিশিয়াল অ্যাওয়ারনেস হচ্ছে, কিন্তু তুমি চিড়িয়াখানায় একই সঙ্গে হরিণও দেখছো, হরিণের কালার দেখছো, শিং দেখছো, আবার হুম জিরাফও দেখছো একই খাঁচার মধ্যে। হুম হুম কিন্তু তোমার একটা সিনথেসিস হচ্ছে, ওই হরিণের কালার, শিং ইত্যাদিগুলো একসাথে হয়ে যাচ্ছে, আর হুম আহ, জিরাফের রং, তার আহ, আকার, এগুলো একসাথে হয়ে যাচ্ছে। জিরাফেরটা হরিণ হচ্ছে না, হরিণেরটা জিরাফ হচ্ছে না। না সেটা হচ্ছে না ঠিকই, কিন্তু আমি বলছি যে হরিণের কালার হচ্ছে ব্রাউন, হ্যাঁ, তার গায়ে কিছু দাগ রয়েছে, তখন তো জাজমেন্ট হয়ে গেল। সাবজেক্ট প্রেডিকেট এবং কপুলা রয়ে যাচ্ছে, তখন তো জাজমেন্ট হয়ে গেল। মানে এই যে সিনথেসিস এবং জাজমেন্টের মধ্যে যে সাটেল ডিস্টিংশনটা, এই জায়গাটা খুব মানে একটু মানে বুঝতে মানে অসুবিধা হচ্ছে। মানে ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি আমি আপনি যেটা বলতে চাইছেন, মানে এটা আপনার সমস্যা নয়, দেখো, এটা কান্ট্রি। দেখো, তোমার একটা বাচ্চা আছে, হুম
তুমি বাচ্চাটাকে খাওয়ালে পড়ালে বাচ্চাটা বড় হয়ে গেল, হুম তুমি বললে এই তো বাচ্চা বড় হয়ে গেল, তাহলে বড়ই ছিল। তো হুম বড়ই ছিল কি, না বাচ্চাটা বড় বাচ্চা ছিল। হ্যাঁ বাচ্চা ছিল। ঠিক তেমনি যখন ওটা ইনটুইশনে আসছে, হুম তখন একটা সিনথেসিস হচ্ছে, হুম সিনথেসিস অফ অ্যাপ্রিহেনশন। কিন্তু হুম সেটাকে তুমি ওই খাইয়ে পড়িয়ে জাজমেন্ট করে দিলে তো হুম হুম সেটা তাহলে হবে না। আচ্ছা আচ্ছা। মানে তাহলে স্যার এইটা খুব খুব মানে মানে ওইরকম ভাবেই হয় মানে মানে এটা কি কান্টের প্রিসাপোজিশন যে ওইগুলোকে কিছু হিউম্যান মাইন্ড কিছু করে না, ওইটা মানে এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের একটা প্রসেস। মাইন্ড কিছু করে না নয়, আমরা আগেই বলেছিলাম যে প্যাসিভলি রিসিভ করে। প্যাসিভ, এটা হ্যাঁ প্যাসিভ। হ্যাঁ, মানে হ্যাঁ সেন্সিবিলিটিটা প্যাসিভ হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ প্যাসিভলি রিসিভ করছে, মানে সেইটুকুই তো মাইন্ডের কন্ট্রিবিউশন। কিন্তু মানে অ্যাক্টিভ হচ্ছে তখন আন্ডারস্ট্যান্ডিং, তাই তো? অ্যাক্টিভ হলে আন্ডারস্ট্যান্ডিং নয়, হুম স্পন্টেনিয়াস হলে আন্ডারস্ট্যান্ডিং। স্পন্টেনিয়াস হলে আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ। এখন কিন্তু সেখানে অ্যাক্টিভ না হলেও সে কিন্তু একটা ইউনিফিকেশন হচ্ছে হুম স্পেস টাইমে, হুম যে হুম ওই স্পেসে ওই টাইমে এই ইনটুইশন গুলো হচ্ছে, ওই হুম স্পেসে ওই টাইমে ওই ইনটুইশন গুলো হচ্ছে। কাজে জিরাফের ইনটুইশন আর হরিণের ইনটুইশন একরকম নয়, ইনটুইশন গুলো আলাদা হচ্ছে। কিন্তু আমি জিরাফ, হরিণ এরকম ভাবে রেকগনাইজ করতে পারবো না। স্পেস টাইমে তো একরকম হয় যে এক জায়গায় আসে জিনিসগুলো স্পেস টাইমে। পরেরটা গেলে আরেকটু বোঝে যাবে। এটা একরকম, একটু কন্টিনিউ করুন স্যার, হ্যাঁ। সেটা হলো on the synthesis of reproduction in imagination. এখন তুমি যখন হরিণ দেখছো, হরিণের ইনটুইশন হলো, না ওই কালার ইত্যাদি পার্ট পার্ট ইনটুইশন হলো, একটা শেপ সাইজ সব ইনটুইশন হলো। এখন এটা এই ইনটুইশন গুলো তো এই পয়েন্টটা নৈয়ায়িকেরা ধরেছেন, যে প্রাচীন নৈয়ায়িকরা ধরেছেন যে কি করে হবে তোমার এক্সপিরিয়েন্সটা, বিশেষ করে শব্দ প্রমাণের ক্ষেত্রে। আমি বললাম ঘটেরও জলমানয়, তুমি যখন ঘ শুনলে তখন তুমি ত, এনো এগুলো শোনোনি। জ শুনলে যখন আনয় শোনোনি। তো এই যে বিভিন্ন সময় শুনছো এবং জ্ঞান ক্ষণস্থায়ী, ওদের কাছে জ্ঞান, কান্ট এটাকে জ্ঞান বলবেন না, ওদের কাছে জ্ঞান, জ্ঞান ক্ষণস্থায়ী। তাহলে তো তোমার ঘটেন জলমানয়, এই জ্ঞানটা তো কোনোদিনই হবে না।
যখন তোমার ঘয়ের জ্ঞান হচ্ছে, ঘটের জ্ঞান হচ্ছে, তখন তোমার আনয়র জ্ঞান হচ্ছে না। আবার যখন আনয়র জ্ঞান হচ্ছে, ঘটেনো, জলম এগুলোর জ্ঞান হচ্ছে না। তোমার তো জ্ঞান তো কোনোদিনই হবে না সেন্টেন্সের। সেন্টেন্সের জ্ঞানটা কি করে হবে? তাহলে সেটা হতে গেলে তোমার এখানে মেমোরি লাগবে। কান্ট, এটা নৈয়ায়িকের কথা বললাম, কান্ট এখানে বলেছেন ইমাজিনেশনের কথা। ইমাজিনেশন বলে একটা ফ্যাকাল্টি কান্ট মানছেন। সেই ইমাজিনেশন ফ্যাকাল্টিতে কান্ট দু রকমের ইমাজিনেশন মানে, একটা হচ্ছে প্রোডাক্টিভ ইমাজিনেশন, আর এক রকম হচ্ছে রিপ্রোডাক্টিভ ইমাজিনেশন। প্রোডাক্টিভ ইমাজিনেশন কি? তুমি অনেক কিছু করতে পারো, তুমি একটা ছবি আঁকতে পারো, কল্পনা করে একটা গল্প লিখে ফেলতে পারো, একটা কবিতা লিখে ফেলতে পারো, যে ইমাজিনেশনের উপর রবীন্দ্রনাথ এত গুরুত্ব দিয়েছেন, সেটা প্রোডাক্টিভ ইমাজিনেশন, এবং সেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন মানব মনের বৃত্তিগুলোর মধ্যে। আর আরেক রকম হচ্ছে, এখানে কান্ট সেই ইমাজিনেশনের কথা বলছেন না, রিপ্রোডাক্টিভ ইমাজিনেশন, যে ইমাজিনেশনে তুমি যেটাকে আগে এক্সপিরিয়েন্স করেছো সেটাকে তুলে এনে আবার বসিয়ে দিতে পারো মনের সামনে। তুমি তো আগে হরিণের শিংটা দেখেছিলে, তারপরে তুমি হরিণের চামড়া দেখেছিলে, গায়ের রং দেখেছিলে, সব পরপর দেখেছিলে। তোমার ইমাজিনেশন এগুলোকে সব একসাথে করে দিল, করে বেঁধে দিল, আগের এক্সপিরিয়েন্স থেকে তুলে এনে বেঁধে দিল। এটাকে তার বল, মানে স্যার এখানে, তার মানে কি এখানে হিউমের প্রভাবটা তো থেকেই যাচ্ছে কান্টের উপর, থেকে যাচ্ছে নাকি? হিউমে যখন কোজালিটিকে ব্যাখ্যা করছে যে ভাবনাটা, সেই ভাবনাটা তো এখানেও মনে হয় ইমপ্লিসিটলি রয়েছে কান্টের এই এক্সপ্লেনেশনের মধ্যে। যেমন এই যে বলছেন যে ইমাজিনেশন দিয়ে সেগুলোকে গাচ্ছে, মানে একটার পর আরেকটাকে এক্সপেক্ট করছে মাইন্ড, দিয়ে বসিয়ে দিচ্ছে সিংহের পরে মুখটা, মুখটার পরে এটা, এটা তো আগে এক্সপিরিয়েন্স না, হয়েছে বলে। না হিউমে, এটা, হিউমে ওটা একদমই ইমাজিনেশন নয়, ওটা এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সে আগে পরে আসে। আচ্ছা। আর এখানে ইমাজিনেশনে ওগুলোকে এক করে দেয়া হলো, ঘটেন জলমানয়, হুম। এটা এক করে দেওয়া হলো ইমাজিনেশনে। ইমাজিনেশন এগুলোকে পরপর এনে না, ইমাজিনেশন উইদাউট এক্সপিরিয়েন্সটা তো পসিবল হচ্ছে বলে মনে হচ্ছে না কান্টের বক্তব্য বিষয় থেকে। মানে আগে এক্সপিরিয়েন্স হয়েছে বলেই তো ইমাজিনেশনটা পসিবল হচ্ছে। তাহলে ইমাজিনেশনের একটা সোল ক্যারেক্টারিস্টিকটা তো ধরা পড়ছে না। আগে এক্সপিরিয়েন্স নয়, আগে ইনটুইশন হয়েছে। আচ্ছা। ইনটুইশনের অবজেক্ট গুলোকে হুম। ইমাজিনেশনে একসাথে করা হলো, হুম। যেটা হিউম কোনোদিনই বলবেন না। হিউম আচ্ছা। বলবেন ওটা পরপর এক্সপিরিয়েন্স হচ্ছে, হুম। 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 যেটা ছিল না সেটা এলো ইমাজিনেশনে, মন এই হুম। কাজটা করলো। হুম। এই জন্য ইমাজিনেশনের এই ফ্যাকাল্টিটাকে কান্ট পরে আন্ডারস্ট্যান্ডিং এর আন্ডারেই করেছে। হুম। কারণ মন এটা ভেবে ভেবে করে না, এটা স্পন্টেনিয়াসলি করে। এরকম ভাবে না
ওই শিংটার সাথে ওই রংটাকে জুড়ি, ওই চামড়াটাকে জুড়ি, ওই দাগগুলোকে জুড়ি, এরকম ভাবে জুড়ে 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 করে না, ওটা স্পন্টেনিয়াসলি হয়। হুম। এবং সেইখানে কিন্তু মাইন্ড খুব বেশি যে অ্যাক্টিভ থাকে, মানে আমাদের ডে টু ডে লাইফে আমরা খুব অ্যাক্টিভ ভাবে এটা করি এমনটাও তো নয়, মানে না। সেই সেন্সে কি স্পন্টেনিয়াস। হ্যাঁ, সেটা তো স্পন্টেনিয়াস, হ্যাঁ। স্পন্টেনিয়াস ইমাজিনেশন। হুম। সেটা ওগুলোকে এনে বসিয়ে দেয় আচ্ছা। পাশাপাশি। এরপরে একটা কাজ হয়, এর পরের কাজটা হচ্ছে যে এটা থার্ড প্রকারের সিনথেসিস, অন দ্য সিনথেসিস অফ রেকগনিশন ইন কনসেপ্টস। কথাটা বলছেন রেকগনিশন, আমি চিনছি, কনসেপ্ট দিয়ে আমি চিনছি জিনিসটাকে, এইবার কনসেপ্ট অ্যাপ্লাইড হলো। তাহলে প্রথমে ইনটুইশনে একরকমের সিনথেসিস হলো, যেটা অ্যাপ্রিহেনশন বলছেন। কিছু কিছু জিনিস একসাথে অ্যাপ্রিহেন্ডেড হয়, কিছু কিছু জিনিস আলাদা আলাদা অ্যাপ্রিহেন্ডেড হয়। তারপরে ইমাজিনেশন, যেগুলো অ্যাপ্রিহেন্ডেড হলো ইনটুইশনে, সেগুলোকে অ্যাক্ট করে। এটাও স্পন্টেনিয়াসলি করে। করলে আমি হরিণটাকে দৌড়াতে দেখেছি, দাঁড়িয়ে থাকতে দেখেছি, আমি হরিণটাকে গাছের শিং দিয়ে গুঁতোতে দেখেছি, তো অনেকভাবে খাবার খেতে দেখেছি, অনেকভাবে দেখেছি। এখন ইমাজিনেশন এই সবগুলোকে একসাথে করে দেয়, করে দিয়ে কান্ট বলছেন এরপর কনসেপ্ট অ্যাপ্লাইড হয়। ওটা হরিণ, পিওর কনসেপ্ট অ্যাপ্লাইড হয়, ওটা সাবস্টেন্স, ওটা অ্যাট্রিবিউট। হরিণের রংটা অ্যাট্রিবিউট। এইবার আমার জাজমেন্টের ফর্মটা এলো। শুধু অ্যাপ্রিহেনশনে জাজমেন্টের ফর্ম আসবে না, শুধু সিনথেসিস ইন ইমাজিনেশন সেটাই জাজমেন্টের ফর্ম আসবে না, কনসেপ্টস অ্যাপ্লাই করলে জাজমেন্টের ফর্ম আসবে। দ্যাট ইজ এ ডিয়ার। এই জাজমেন্টের ফর্ম এলো। এর আগের স্টেজগুলো আমি বলতে পারিনি দ্যাট ইজ এ ডিয়ার। এখানে যখন বলছেন অন দ্য সিনথেসিস অফ রেকগনিশন ইন কনসেপ্ট, এখানে রেকগনিশন অর্থে চিনে নেওয়া। স্যার একটা কথা বলবো। বলো। বলছি সিনথেসিস আর নলেজের মধ্যে তাহলে তো আরেকটা মেন ডিফারেন্স হচ্ছে যে সিনথেসিস তো একটা প্রসেস আর নলেজ তো একটা প্রোডাক্ট। মানে এই তিন রকমের সিনথেসিস দিয়ে তারপরে তো আমরা জাজমেন্ট পাবো, জাজমেন্টের থেকে নলেজ পাবো।
তাহলে দুটো তো আলাদা জিনিস একদম। একদমই আলাদা জিনিস দুটো, একটা প্রসেস একটা প্রোডাক্ট, ঠিক বলেছো। সিনথেসিস গুলো প্রসেস, আর জাজমেন্ট বা নলেজ হচ্ছে প্রোডাক্ট। ওকে স্যার। এই দুটোকে কখনো এক করা যাবে না। এবং সিনথেসিসের সব স্টেজেই জাজমেন্ট পাওয়া যাবে না। সিনথেসিসের লাস্ট স্টেজে জাজমেন্ট পাওয়া যাবে। আর স্যার কান্টের কাছে জাজমেন্ট মানেই তো নলেজ। জাজমেন্ট এবং নলেজ তো কান্টের কাছে আইডেন্টিক্যাল না? না, মানে জাজমেন্ট এবং নলেজ আইডেন্টিক্যাল না কান্টের কাছে? না, ও জাজমেন্ট আর নলেজ এক জিনিস নয়। জাজমেন্ট হচ্ছে নলেজের বিষয়টা জাজমেন্ট। আচ্ছা। যেমন ধরো আমরা নলেজ আর প্রপোজিশনের মধ্যে একটা পার্থক্য করি। নলেজ থাকলে সেখানে একটা প্রপোজিশন থাকবে, প্রপোজিশন নলেজের ক্ষেত্রে, কিন্তু প্রপোজিশনটাই নলেজ নয়। এমন জাজমেন্ট থাকতে পারে যে জাজমেন্ট সম্পর্কে আমার নলেজ হয়নি, এমন প্রপোজিশন থাকতে পারে যে প্রপোজিশন সম্পর্কে আমার নলেজ হয়নি। আচ্ছা স্যার, আর কান্টের কাছে প্রপোজিশন এবং জাজমেন্ট তো এক, না সেটাও নয়? কখনো কখনো জাজমেন্ট আর প্রপোজিশনকে এক হিসাবে লিখেছেন, কখনো কখনো আলাদা করে হ্যাঁ, লিখেছেন। আমি পড়া থেকে দেখি যে প্রপোজিশন এবং জাজমেন্টকে এক আইডেন্টিক্যাল হিসেবেই ইয়ে করেছেন আর কি। হ্যাঁ, সব হ্যাঁ, জায়গায় নয়, মানে উনি জাজমেন্ট কথাটাই বেশি ইউজ করেছেন। হ্যাঁ, প্রপোজিশনের ইউজটা কম, টেক্সটের হ্যাঁ। মধ্যে প্রপোজিশনের ইউজটা কম। এখন আজকে আর সময় নেই, আজকে পরেরটা ধরা যাবে না। এটাতেও জ্ঞান, এর পরের দিন আমরা বলবো দুটো প্রবলেম আমাদের থেকে গেল। একটা প্রবলেম হচ্ছে এই যে কনসেপ্ট গুলো তো মনের বিষয়। এখন এই মনের বিষয় বাহ্য জগতে লাগে কি করে? আমার মনে তো অনেক বিষয় আছে, সোনার পাহাড় আছে, ওই বাহ্য জগতে লেগে যায় না? কিন্তু ক্যাটেগরি গুলো বাহ্য জগতে লেগে যায় কি করে? একটা অত্যন্ত দুটো ভিন্ন বস্তু একটা অপরের ওপর চাপতে পারে না। পঙ্গু অন্যের কাঁধে চাপতে পারে, কারণ সজাতীয় বস্তু দুটোই দেহ। কিন্তু একটা গান কারোর কাঁধে চাপতে পারে না, বিজাতীয় বস্তু। তাহলে যেটা কনসেপ্ট, যেটা ইন্টারনাল, সেটা কি করে বাহ্য বস্তুর গায়ে চেপে যায়, যেটা এক্সটার্নাল? এটা একটা ঘোরতর প্রবলেম। যদি কিছু কমন না থাকে দুটোর মধ্যে, ইন্টারনাল আর এক্সটার্নাল এর মধ্যে যদি কিছু কমন না থাকে,
তাহলে চাপবে কি করে, লিঙ্কটা কি করে স্থাপিত হবে? সেই কার্টেসিয়ান প্রবলেম, দেহ মনের সম্পর্ক কি করে স্থাপিত হবে? ডেকার্ট তো বললেন পিনিয়াল গ্ল্যান্ড দিয়ে সম্পন্ন হবে, কিন্তু পিনিয়াল গ্ল্যান্ড দেহের অংশ, তাই দিয়ে আবার কি করে স্থাপিত হবে? এখানেও সেই সমস্যাটা, যে ক্যাটেগরি গুলো যেগুলো মনের বিষয়, সেগুলো বাহ্য জগতে কি করে আরোপিত হবে। দ্বিতীয়ত আরেকটা সমস্যা থেকে গেল, এই তো জাজমেন্ট তৈরি হলো, এই 3 রকম সিনথেসিস দিয়ে জাজমেন্ট তৈরি হলো, কিন্তু জ্ঞান হলো কি? জ্ঞান হতে গেলে কি লাগে? সেটার একটা ডিডাকশন দরকার। জাজমেন্ট তৈরি হলো কি করে বুঝতে পারলাম, বাহ্য বস্তু গঠিত হলো কি করে সেটা বুঝতে পারলাম, কিন্তু জ্ঞান হলো কি? এটা, এই প্রশ্নটা থেকে গেল। সহজ কথায়, যে আই নো, এই আই নো এর আই এর স্ট্যাটাসটা কি, এটা কান্টকে বলতে হবে। এই দুটো প্রশ্ন তোমরা টুকে রাখো, পরের দিন জিজ্ঞাসা করলে বলবো, আর ভুলে গেলে বলবো না। কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে এখানে শেষ করছি।